আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 ব্যাচ তোমাদের টেস্ট পরীক্ষা শেষ। এখন আসলে তোমাদের দুইটা কনসার্নের বিষয়, একটা হচ্ছে এইচএসসি পরীক্ষাটা ভালো করতে হবে, আর একটা হচ্ছে প্রি মেডিকেল করতেছো, সেটা একটা বিষয়। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অনেকেই ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে এখনই কোনো না কোনো একটা অফলাইন কোচিংয়ে ভর্তি হয়ে যায়। তো প্রচুর পরিমাণে মেসেজ আসতেছে, কমেন্ট আসতেছে যে ভাইয়া আসলে আমি এখন এইচএসসি 26 ব্যাচ, আমার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, এখন আমি আসলে অফলাইন কোচিং কোথায় বুকিং করব বা কোথায় ভর্তি হব, কোনটা বেটার, উন্মেষ নাকি রেটিনা? আরো অনেক কোচিং আছে, বাট এই দুইটাই মেইনলি সবাই একটা না একটা থাকে। তো আজকের এই ভিডিওটাতে আমি আমার অনেস্ট কিছু অপিনিয়ন দিব, যেটা তোমাকে ডিসাইড করতে বা ডিসিশন নিতে সাহায্য করবে। দুইটাই আসলে খুব নামি দামি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের মেডিকেল অ্যাডমিশন পার্টে অনেক বড় ভূমিকা পালন করতেছে দুইটা জায়গায়। এখন উন্মেষ এবং রেটিনা তুমি যদি একটু খেয়াল করো, যে উন্মেষের অনেক আগে রেটিনা তৈরি হয়েছে, তুমি যদি প্রতিষ্ঠার সালের দিক লক্ষ্য করো। বাট তার মানে এই না যে উন্মেষকে তুমি হেলাফেলায় রেখে দিবা। উন্মেষ একটু নতুন হলেও রেটিনার সাথে সে কম্পিট করতেছে। এইখানে আমি 5টা পয়েন্ট লিখছি। একটা হচ্ছে ক্লাস কোয়ালিটি, ম্যাটেরিয়ালস, রুটিন, এক্সাম, আদার্স। আমি একটু জাস্ট তোমাকে সুন্দর কিছু তুলনামূলক বৈশিষ্ট্য তোমার সামনে তুলে ধরবো। এরপরে তুমি ডিসাইড কইরো যে তোমার আসলে কোথায় গেলে ভালো হবে। এক নাম্বার কথা যেটা আমার এই ভিডিওর সর্বপ্রথম তুমি মনের মধ্যে ঢুকায় ফেলো, সেটা হচ্ছে আমি যখন ভর্তি ছিলাম, দুই জায়গায় ভর্তি ছিলাম, এই আমার অ্যাডমিশন টাইমে আমি ওই জিনিসটা চিন্তা করি নাই যে আমার সব জায়গায় করতে হবে বা কোনটা ভালো। আমি এই ডিসিশনের উপর ভর্তি হয়েছি যে আমার জন্য কোনটা ভালো, কোন প্রতিষ্ঠানের ক্লাস আমার সাথে যায়, কোন প্রতিষ্ঠানের রুটিন আমার সাথে যায়, কোন প্রতিষ্ঠানের মেন্টালিটিটা আমার সাথে ম্যাচ করে। এইটা হচ্ছে মেইন বিষয়। তুমি যেই কোচিং এ ভর্তি হও না কেন, এইটা হচ্ছে মেইন বিষয়। এক নাম্বার সেটা হচ্ছে ক্লাস কোয়ালিটি। দেখো, অফলাইন যেই আমরা এখানে কোনটা আলোচনা করতেছি ভাই, অফলাইন কোচিং। আমরা বললাম অনলাইন কোচিং এর আলোচনা করতেছি না, আমি একটু পরে আসবো। আমি এটাও দেখাই দিব আসলে তোমার অ্যাকচুয়ালি মেডিকেল প্রিপারেশনটা কিভাবে সমন্বয় করে নিতে হয়। ফার্স্টে আসি ক্লাস কোয়ালিটি। রেটিনার ক্লাস কোয়ালিটির বিষয়টি কি, এটা ডিপেন্ড করবে তুমি কোন টাইপের স্টুডেন্ট। ধরো তুমি যদি মোটামুটি একটা প্রিপারেশন ইন্টারমিডিয়েটে নিয়ে থাকো এবং একই সাথে তোমার প্রিপারেশনটা যদি মোটামুটি কোশ্চেন ব্যাংকটা তুমি মেডিকেলে সলভ করে থাকো, কিংবা একাডেমিকে মোটামুটি একটা অ্যাভারেজ পড়া তুমি পড়ে আসো, আমি মনে করি উন্মেষের ক্লাসটাকে আমি একটু বেশি প্রিফার করি। এটার আর একটা রিজন হচ্ছে আমি উন্মেষে পড়াইছি। সো আমি উন্মেষের গ্রুমিংও করছি, তারা আসলে কিভাবে ক্লাস নেয় আমি সেটা জানি। এবং আমার কাছে মনে হয়েছে ওয়ান কাইন্ড অফ উন্মেষের ক্লাসটা হচ্ছে তাদের জন্য বেটার যারা মোটামুটি একটা বেসিক নিয়ে আসছে। আর তোমার যদি বেসিক জিরো হয়, সেক্ষেত্রে রেটিনার ক্লাসগুলা বেটার। রেটিনার ক্লাসের একটা বিশেষ বৈশিষ্ট্য বলবো, বা দুই জায়গায় আসলে বই দাগাই পড়ানো হয়, বাট রেটিনার কাছে আমার ক্লাস কোয়ালিটিটা অতটা বেশি ভালো লাগে নাই। এটা ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ভ্যারি করে, বাট ম্যাক্সিমাম ব্রাঞ্চের বেলায় রেটিনার ক্লাসটা আমার কাছে অতটা ভালো মনে হয় নাই। জাস্ট আমার কাছে মনে হয়েছে হচ্ছে বই দাগানো, জাস্ট বই দাগানো মনে হয়েছে। ধরো তোমার দুইটা প্রতিষ্ঠানে তুমি 100টা ক্লাস করছো, 100টা ক্লাসের মধ্যে উন্মেষে যদি 20টা ক্লাস ভালো হয়, রেটিনায় 10টা ক্লাস ভালো হবে। ঠিক আছে, আমার আমার যে অ্যানালাইসিস সেটার মতো করে আমি বললাম। আর একটা ম্যাটার করে হইতেছে তোমার টিচারের উপর ক্লাস কোয়ালিটিটা অনেকাংশে নির্ভর করে, অনেকাংশে মানে ম্যাক্সিমাম 99% ডিপেন্ড করবে। তো ক্লাস তুমি যদি টিচার দেখো, উন্মেষ একদম সেন্ট্রালাইজড টিচার দেয়, যদিও টিচারদের সিনিয়রিটিটা পেরিফেরিতে একটু কম, দেখা গেছে জুনিয়র টিচার পাঠায়, বাট তারপরেও টিচারের দিক থেকে রেটিনার চাইতে উন্মেষের টিচারের যেই কি বলবো মানে ভান্ডার যদি আমি বলি, বা টিচার্সদের অ্যাবিলিটি বলো, বা টিচারের সংখ্যা বলো এবং কোয়ালিটি বলো, সেটাও বেশি, অনেকটা দিক থেকে বেশি, অনেকটা দিকে বেশি। তবে হ্যাঁ, রেটিনার টিচাররা আবার বেশ সিনিয়র হয়, রেটিনার টিচাররা বেশ সিনিয়র হয়। রেটিনার টিচাররা আসলে স্পেসিফিক স্পেসিফিক খুব মাস পিপল নিয়ে এরা টিচার প্যানেল তৈরি করে না। উন্মেষ আবার অনেক মাস পিপল নিয়ে টিচার প্যানেল তৈরি করে। যেমন আমি লাস্ট যখন উন্মেষ থেকে বের হই, তার আগে যে টিচার্স ডেতে উন্মেষে টিচার্স ডে হয়, মানে বিশাল বড় আয়োজন, ঠিক আছে, শত শত টিচার শুধু উন্মেষ সেগমেন্টেই। তো আমি যদি বলি ক্লাস কোয়ালিটি, তুমি যদি অ্যাভারেজ মোটামুটি একাডেমিকে পড়ে থাকো, তাহলে তোমার উন্মেষের ক্লাসটা ভালো লাগবে। আর তোমার যদি বেসিক জিরো থাকে, তখন তোমার রেটিনার ক্লাসটা ভালো লাগবে, কারণ একদম বই বই জিনিস দাগায় দিতেছে।
তো তোমার বই দাগানোটা তো আগে প্রয়োজন, তোমার বই ঠই কিচ্ছু দাগানো নাই, তুমি কিচ্ছু জানো না কোশ্চেন কোথা থেকে আসে, সেক্ষেত্রে রেটিনা বেটার। 2 নম্বর কথা, ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস আসলে উন্মেষে দেয় হচ্ছে মেডিট্রিক্স, মেডিট্রিক্স, আর রেটিনায় দেয় হচ্ছে ডাইজেস্ট। এখন মেডিট্রিক্স আর ডাইজেস্ট এই দুইটা হইতেছে একদম সেম বলা যায়, একদম সেম, আমি বলবো হুবহু সেম। মেইন যেই বইয়ের তথ্যগুলা সেটা তুমি যেরকম আমরা দাগায় দাগায় পড়ি, দাগানো লাইনগুলো ডাইজেস্টে ছোট করে দেওয়া আছে। যেরকম তোমার ধরো আমার এখানেই তো আছে বিভিন্ন বিভিন্ন ডাইজেস্ট আছে, মডেল আমার রেটিনার ডাইজেস্ট বলো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আবার মেডিটিক্স বলো, দুইটাই সেম, দুইটা একদম হুবহু সেম বলবো, এটা কোনো 19-20 কিচ্ছু না। কিন্তু উন্মেষের আর একটা ম্যাজিক পার্ট বলবো বা সবচেয়ে মারাত্মক যেই ম্যাটেরিয়ালসটা সেটা হচ্ছে উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক। মাস্টার কোশ্চেন ব্যাংক, আমাকে যদি কেউ একজন জিজ্ঞেস করে যে ভাইয়া আমি প্র্যাকটিস করার জন্য কোন বইটা ফলো করবো, আমি তাকে চোখ বন্ধ করে বলি উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক তুমি খায় ফেলাও, একবার না, দুইবার না, 10 বার। আমি একটা ভিডিও বানাইছিলাম, কেউ যদি উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক বারবার সলভ করে সে 100% ইনশাল্লাহ 60% প্রশ্ন হুবহু কমন পাবে। সো উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংকটা একটা অসাধারণ ম্যাটেরিয়ালস। রেটিনার থেকে যেটা দেয় সেটা হইতেছে তোমার কোশ্চেন ব্যাংক, তো এটাও থাকে এখানে, কোশ্চেন ব্যাংক দেয় প্লাস অনুশীলনীর আর একটা কোশ্চেন ব্যাংক দেয়। আগের অনুশীলনীর কোশ্চেন ব্যাংকে বেশ কোশ্চেন গুলা ভুল ছিল, সাথে হইতেছে তোমার দেয় হইতেছে গাইড। তো আমি মনে করি ম্যাট্রিক্স আর ডাইজেস্ট দুইটা সেম হইলেও ম্যাটেরিয়ালস এর দিক থেকে আমাদের উন্মেষ আমি প্রিফার করব, উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংকটা প্রত্যেকটা মেডিকেল শিক্ষার্থীর কাছে থাকা উচিত। এখন আসো আর একটা সমস্যায়, সেটা হইতেছে আমার উন্মেষের যেই জিকে বুক আর ইংলিশ বুক আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লাগছে, ঠিক আছে, অ্যাভারেজ লাগছে। মাস্টার কোশ্চেন ব্যাংক জিকের এবং ইংলিশটা ভালো না, মাস্টার কোশ্চেন ব্যাংক অনলি ফর পিসিবি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। জিকে ইংলিশের মাস্টার কোশ্চেন ব্যাংকে প্রশ্ন সংখ্যা যথেষ্ট কম দেওয়া, এটা আসলে রিভিশনের জন্য ঠিক আছে, বাট পড়ার জন্য মাস্টার কোশ্চেন ব্যাংক শুধুমাত্র পিসিবিটা হচ্ছে বেস্ট, আমি একদম বলে দিচ্ছি 100% তোমার কভার হয়ে যাবে, অন্য কোথাও থেকে প্র্যাকটিস করা লাগবে না। বাট জিকে ইংলিশের বেলায় আমি উন্মেষেরটা প্রিফার করি, তুমি যদি পড়ো প্রবলেম নাই, বাট তুমি রেটিনারটাকে আমি এখানে আগে রাখবো, যে রেটিনার যে জিকে ডাইজেস্টটা আছে, ডাইজেস্ট প্লাস গাইড, গাইড আর সাথে সাথে ইংলিশ, ইংলিশ ডাইজেস্ট প্লাস গাইড, এই দুইটা জিনিস উন্মেষেরটার চাইতে আমার কাছে একটু বেটার মনে হয়েছে। এটা একটা কারণ আছে, কারণ উন্মেষের যেই কোশ্চেন ব্যাংক আর উন্মেষের যেই জিকে মেডিট্রিক্স বলো বা ইংলিশের যে মেডিট্রিক্স পার্টটা বলো, প্রিপারেশন বুক ওরা বলে, এখানে কোশ্চেন সংখ্যা আমার কাছে কোয়াইট কম লাগছে। তো জিকে এবং ইংলিশের বেলায় জিকে প্লাস ইংলিশ এই দুইটার যেই প্রিপারেশন বুক বলে, উন্মেষের বইগুলোকে বলে প্রিপারেশন বুক, এটাকে যদি আমি 100-এ তোমার ধরো 70 রিচ করি, তাহলে আমি রেটিনারটাকে বলবো হইতেছে 80 দিব যদি আমি মার্ক করি, ঠিক আছে, খুব বেশি ডিফারেন্স না, তুমি যদি বুঝা করতে পারো এটা পড়লে হবে এটা পড়লে হবে। জিকে এবং ইংলিশ দুইটাই সেম, জাস্ট কি হয়েছে ওরা রেটিনারটা গাইড দিছে এক্সট্রা করে, গাইড দেওয়ার কারণে এখানে প্রশ্নের সংখ্যা বাইরে গেছে, আর এরা গাইড না দিয়ে মাস্টার কোশ্চেন ব্যাংক দিছে, বাট মাস্টার কোশ্চেন ব্যাংকে অত সংখ্যক প্রশ্ন নাই। সো আমি মনে করি তোমাকে যদি ডাইজেস্ট পড়লে হবে না, খালি রেটিনার ডাইজেস্টের সাথে আবার গাইড লাগবে। সেম ইংলিশের বেলায় ডাইজেস্ট পড়লেই হবে না, ডাইজেস্টের সাথে গাইড লাগবে। ডাইজেস্ট আর ইংলিশ প্রিপারেশন বুক সেম, তফাৎটা করতে গাইডে, ইংলিশ এবং জিকের গাইডে। তাহলে গেল আমাদের ম্যাটেরিয়ালসের কথা। 3 নাম্বার কথাটা আসে, 3 নাম্বার কথাটা আসে রুটিন। রুটিনের বেলায় উন্মেষ সবসময় আগায়, রুটিন উন্মেষের সবসময় আগায়। রেটিনার রুটিন আমার বেশ মানে কি বলবো হার্ড লাগে, ঠিক আছে, এদের রুটিনটা একটু হার্ড লাগে, মানে একটু হজবরলা টাইপের, অগোছালো মনে হয়েছে আমার কাছে। উন্মেষের রুটিনটা আমার কাছে মোটামুটি গোছানো লাগছে, ঠিক আছে, মোটামুটি গোছানো লাগছে, মানে মেইন যে অ্যাডমিশন কোর্সের রুটিনটা বেশ গোছানো লাগছে। 4 নাম্বার এক্সাম, অবশ্যই এক্সামে সবসময় রেটিনা বেস্ট থাকে, এটার কারণ আছে, কারণ এদের আলাদা এক্সাম প্যানেল মানে প্রশ্ন রেডি করার প্যানেল থাকে। উন্মেষের প্রশ্ন রেডি করার প্যানেলটা একটু সব জুনিয়র বললেও ভুল হবে, মানে একটু উইক হইলেও রেটিনার চাইতে একটু হইলেও উইক, এটা মানতে হবে। বাট এইটা ধরো 19 আর এইটা ধরো 20, দ্যাটস দ্য ডিফারেন্স, জাস্ট 19-20। আচ্ছা, এখন আসো আদার্সের বিষয়। আদার্সের বিষয়ের মধ্যে প্রথম আসে হচ্ছে কোর্স ফি,
ঠিক আছে। কোর্স ফি সেম, এইখানেও যা এখানেও ধরো সে টু সে, এখানে দুইটাই বল আসলে সেম হয়ে যায়, ঠিক আছে, কোনোটাই প্রায় বেশি না, উন্মেষ বলো আর রেটিনা বলো কোর্স ফি হচ্ছে সেম। বাট আদার্সদের মধ্যে একটা মারাত্মক পার্ট হইতেছে তোমার পড়াশোনার যেই কি বলবো, এটাকে বলা যায় হচ্ছে ফ্লো, ঠিক আছে, যে উন্মেষ আর রেটিনা দুইটার ফ্লো এর মধ্যে একটু তফাৎ আছে, তুমি বুঝতে পারবা যে উন্মেষের ফ্লোটা আমার কাছে ভালো মনে হয়েছে, বেটার, রেটিনার চাইতে বেটার মনে হয়েছে। রেটিনারটা ঠিক আছে, রেটিনারটা গুড, বাট রেটিনার চাইতে পড়ালেখার বিষয়টা উন্মেষে আমার কাছে একটু বেটার মনে হয়েছে। সো আদার্সের মধ্যে আর একটা কথা হইতেছে, আমি আগে যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে টিচার্স। হ্যাঁ, টিচার্সের কথা আমি বারবার বলতেছি, সেটা হচ্ছে উন্মেষের টিচার্স একদম টপ রেটেড, এইটা কোনো ব্যাপার না, মানে এটা কোনো 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 ডাউট নাই এতে, যেখানে শুধুমাত্র ঢাকার মেডিকেল কলেজগুলোর থেকেই পুরা, তুমি যদি যে কোনো জায়গায় পড়ো না কেন, তুমি কক্সবাজার যদি ভর্তি হও তোমার ঢাকা টিচারের ক্লাস নেবে, বাট রেটিনা এইখানে একটু 19-20 করে, শুধুমাত্র ঢাকার থেকেই যায় না, পেরিফেরির কিছু মেডিকেলের স্টুডেন্টদেরও ক্লাস নেওয়া হয়। আর একটা বিষয় হইতেছে, এটা কেন টপ রেটেড বলছি, কারণ উন্মেষে আমি টিচার ছিলাম, আমাদের আলাদা গ্রুমিং হয় কিভাবে ক্লাস নিচ্ছি, শুধু তাই না, ক্লাসের যে আমাদের পার্সেন্টেজ, যে ক্লাসের কোয়ালিটি, সেই পার্সেন্টেজটা বলে আমাদের একটা নির্দিষ্ট উপরে রাখতে হয়, অ্যারাউন্ড 85 to 90, ভালো ভালো যারা টিচার ক্লাস যদি পাইতে হয় আর কি, কারণ অনেক টিচার্স থাকে তো তাদের মধ্যে একটা কম্পিটিশন বলা যায় হয়, যে ভালো ক্লাস নিতে হবে, তাছাড়া ক্লাস পায় না টিচাররা। সো এখানে ক্লাস রেটিং এর একটা বিষয় আছে, এবং কখনো কখনো ক্লাস রেটিং কমে গেলে আমাদেরকে বলাও হয় যে ক্লাস কেন খারাপ হইতেছে, ঠিক আছে। সো এখানে গ্রুমিং এর বিষয় আছে, ক্লাস কোয়ালিটি, সব দিক থেকে আমি রেটিনারটা চাইতে টিচার্সদের কোয়ালিটির বেলায় আমি উন্মেষকে প্রিফার মনে করব। এখন আসো, সেটা হচ্ছে তোমার যদি ডিসিশন মেক করতে হয়, সর্বপ্রথম তোমার কাজ হইতেছে ডেটা কালেক্ট করা। কি কালেক্ট করা? ডেটা। দেখো আমি তোমার একটা জিনিস বুঝাই দিই। তোমার করণীয়, তোমার তোমার করণীয় দেখো, 1 নাম্বার সেটা হচ্ছে ডাটা কালেক্ট করা। ডাটা কালেক্ট করা কি? লাস্ট ইয়ারে রেটিনার টোটাল কয়টা ক্লাস নিছে, উন্মেষ কয়টা ক্লাস নিছে, খোঁজ নাও তোমাদের সিনিয়র বড় ভাই থেকে বা ব্রাঞ্চে যাই হোক, বিগত রুটিনটা তুমি অনলাইনেও পাবা, খোঁজ নাও কয়টা ক্লাস হইছে। 1 নাম্বার কত টাইম, তার মানে ডেটা হচ্ছে তোমার ক্লাস নাম্বার। হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের যে কোর্স প্ল্যানটা মেডিকেলে, সেটা হচ্ছে কত মান্থ ডিউরেশন, টোটাল কত মান্থে টোটাল কমপ্লিট করা হবে, ঠিক আছে। বেশি কনজাস্টেড হলেও সমস্যা, বললাম একটু লেন্দি হলে সমস্যা নাই, একটু বেশি কনজাস্টেড হয়ে গেলে তুমি নিতে পারবা না। একই সাথে সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন কত, ওকে। এরপরে আসে হইতেছে এক্সাম সিস্টেম কার কেমন, ডেইলি এক্সাম কিভাবে নেওয়া হচ্ছে, উইকলি এক্সামের রুটিন কিভাবে করা হচ্ছে, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে রিভিশন প্ল্যানটা নাও। রিভিশন প্ল্যান অর্থাৎ লাস্টের যেটাকে আমরা বলি হচ্ছে এক্সাম ব্যাচ কবে থেকে শুরু হয়, কতজন ভর্তি হয়েছে, এই ডাটাটা কালেক্ট করো। এই ডাটাটা হচ্ছে তোমার প্রাইমারি নিড। এটা তোমাকে জাস্ট একটা ডেটা দিচ্ছে, তোমার সামনে দুইটা তফাৎ করতেছে, কারণ আমার কথায় তুমি কেন বিশ্বাস করবা। 2 নাম্বার কথা সেটা হচ্ছে তুমি তার ম্যাটেরিয়ালস গুলা দেখো, কার ম্যাটেরিয়ালস তোমার ভাল লাগে। শুধু আমার কথায় বিশ্বাস করো না, তুমি 2টা ম্যাটেরিয়ালস দেখো, নীলক্ষেতে যাও বা পুরাতন বইয়ের দোকান থেকে কিনো বা পিডিএফ দেখো, দেখে তুমি 2টা তুলনা করো যে কোনটার ম্যাটেরিয়ালস ভালো। 3 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, দেখে তোমার মেন্টালিটি ম্যাচ। আমি বললাম না তুমি কোন লেভেলের স্টুডেন্ট, এটা তো আমি জানি না, তো তুমি তোমার লেভেলের সাথে তুমি তোমার কোচিং এর লেভেলটা ম্যাচ করাও, দেখো কোনটা বেশি ম্যাচ ঘটায়। 4 নাম্বার পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে তোমার বাসার কাছে কোনটা। মনে রাখবা, তোমার বাসার কাছে কোনটা। সব কোচিং আর সেম, 95% প্রত্যেকটা কোচিং সেম সার্ভিস দেয়, কিন্তু ডিফারেন্স করবে কোনটায়। তোমার বাসার কাছে যদি উন্মেষ হয় তুমি উন্মেষে ভর্তি হও, তোমার বাসার কাছে যদি রেটিনা হয় তাহলে তুমি রেটিনায় ভর্তি হও, তোমার বাসার কাছে মেডিকেল গেলে তুমি মেডিকেল ভর্তি হও। লম্বা অনেক দূরে একটা ব্রাঞ্চ আছে, সেখানে যাওয়ার কোনো দরকার নাই।
এই 4টা পয়েন্ট আমি আবারও বলতেছি, এই 4টা পয়েন্টের উপর তুমি ভিত্তি করে ডিসিশন নিবা তুমি কোথায় ভর্তি হবা। হুজুকে হাইপে কারো কথা শুনে আমার ভিডিও দেখে ওই ভাইয়ের ভিডিও দেখে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। এখন আসলে তোমাদেরকে আমি কিছু বাস্তবতা বলি, অফলাইন কোচিং এর বাস্তবতা। 1 নাম্বার কথা হইতেছে ক্লাস ঢাকায় আসতে হবে কিনা। আমি ইসমাম আহমেদ 2020-21 সেশন 264তম টোটাল বাংলাদেশ, আমি ঢাকায় পড়াশোনা করি নাই, আমার কলেজও ঢাকায় না, আমার কোচিংও ঢাকায় না। সত্যিকার অর্থে আমি কোচিং কখনোই ঢাকায় করিনি। সো আমি তোমাকে বলি, যারা ঢাকায় আসলে কাদের জন্য বুঝো, যারা আসলে ঢাকায় ধরো কলেজ করতেছে বা বাইরে থাকতে অভ্যস্ত বা যাদের কোপ আপ করার অ্যাবিলিটি অনেক হাই, তারা ঢাকায় এসে কোচিং করতে পারবে। কিন্তু ভাই তোমার বাসার ভাত না খেলে হচ্ছে হজম হয় না, তোমার দেখা গেছে বাইরের এনভায়রনমেন্টের সাথে তুমি কোপ আপ করতে পারতেছো না, ইভেন তোমার ডিপ্রেশনে পড়ে যেতেছো, তোমার সাথে বাবা মা নাই, তোমার হোস্টেলের খাবার তোমার মানে খাইতে পারো না, প্রচুর প্রবলেম হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। সো যারা কোচিং করছো মানে কলেজ করছো হচ্ছে বাসায় বা নিজের এলাকায়, তারা ঢাকায় আইসো না, কোনো দরকার নাই ঢাকায় আসার। তার মানে আমি বলতেছি যা ম্যাক্সিমাম স্টুডেন্টের ঢাকায় আসে কিসের জন্য, ভাইপে, মানে তাদের তাদের এমন ধারণা তৈরি করে যে কোচিং গুলা বা বাবা মার মনে এমন ধারণা থাকে যে ঢাকায় না আসলে চান্স পাবে না, অথচ হয় হচ্ছে উল্টা। আমার এরকম অনেক স্টুডেন্ট দেখছি ঢাকায় আইসে কোচিং করার কারণে সে বলছে যে ভাই আমার চান্স মিস গেছে। সত্যিকার অর্থে এখানে একটা স্ক্যাম চলে, স্ক্যামটার নাম হচ্ছে ফার্ম গেট স্ক্যাম। ঠিক আছে, ফার্ম গেটে দেখবা কোচিং এ ভরপুর, ঠিক আছে, একটা ছ্যাপ পড়লেও কোচিং এর গায়ে পড়ে, এরকম একটা অবস্থা। তো ঢাকায় আসতে হবে কিনা, উত্তর হচ্ছে আমার পক্ষ থেকে না। একটা ভালো সেন্টার, তোমার ধরো যদি বাসা একদম গ্রামে হয়, তাহলে তুমি গ্রাম থেকে ঢাকা এসো না, বরঞ্চ তোমার গ্রামের যে শহর, বড় শহরে অবস্থিত, সেই শহরে যে ভালো রেটিনার ব্রাঞ্চটা আছে বা ভালো উন্মেষের ব্রাঞ্চটা আসছে তোমার বাসার কাছে, যাতায়াত সহজ হয়, সেখানে তুমি ভর্তি হও। আর তুমি যদি ঢাকায় থাইকে অভ্যস্ত হও বা আগে কলেজ করছো ঢাকায়, বা তোমার ঢাকায় কারো থাকার মতো ভালো জায়গা আছে, ঠিক আছে, ভালো খাওয়ার ব্যবস্থা আছে, মেন্টাল সেট আপের ব্যবস্থা আছে, তুমি কোপ আপ করতে পারো ঢাকা এনভায়রনমেন্টের সাথে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যদি ঢাকায় ভালো জায়গায় না থাকো, কোচিং এর কাছে না থাকো, তোমার যাতায়াত মিলাইতেই তোমার দিনে 2-3 ঘন্টা চলে যাবে জ্যামের কারণে। 2 নাম্বার যেটা হচ্ছে ঢাকায় এসে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, বিশেষ করে যারা গ্রাম থেকে আসে ওরা ঢাকায় এসে একদমই মানে লো ফিল করে। সো এইটা করার দরকার নাই, তুমি যেখানে আসো সেখান থেকে প্রিপারেশন নাও। 2 নাম্বার কথা, অফলাইন ক্লাস করে কি আদৌ কিছু হয়, উত্তর হচ্ছে না। অফলাইন ক্লাস একটা টোটালি একটা স্ক্যাম, এটা আমি তোমাকে আগেই বলে রাখতেছি, এবং টোটালি একটা টাইম ওয়েস্ট হবে। কোনো কোচিং এর অফলাইন ক্লাস, তোমাকে আমি একটা সিম্পল উদাহরণ দেই, সেটা হচ্ছে ধরো সমন্বয় ও নিয়ন্ত্রণ বিশাল বড় একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে ক্লাস দিবে মাত্র একটা, ধরো 2 ঘন্টা। 2 ঘন্টায় আমি তোমার সমন্বয় নিয়ন্ত্রণে কি এমন পড়াবো বলো তো, কি এমন পড়াবো? বই দাগাইতে তো তোমার 1.5 থেকে 2 ঘন্টা চলে যাবে। এন্ড আমি আরো একটু বাস্তব কথা বলি, যে তোমরা তো এখনো অ্যাকচুয়াল রুটিনটা দেখো নাই। যে কোনো কোচিং বায়োলজিতে সর্বোচ্চ ক্লাস দিবে হইতেছে তোমার 14 থেকে 15টা, কেমিস্ট্রিতে তোমার দিবে হইতেছে ধরো 7 থেকে 8টা, ফিজিক্সে তোমার দিবে এরকম ঠিক ধরো তোমার 7টা থেকে 8টা ক্লাস দিবে। তাহলে টোটাল ক্লাস কয়টা হইতেছে, ধরো এটা 15 আর 8 8 16, তাহলে টোটাল এখানে ক্লাস আসতেছে 31টা। এবং আমি আবারও বলতেছি, জিকে এবং ইংলিশ ম্যাক্সিমাম তোমার এটার উপর ক্লাস হবে হইতেছে 6 থেকে 7টা, সর্বোচ্চ 10টা ক্লাস। জিকে ইংলিশের 25 মার্ক ভাই, এত বড় মার্ক মাত্র 10টা ক্লাস দিয়ে জিকে ইংলিশ কমপ্লিট করা পসিবল না। বায়োলজিতে অধ্যায় হচ্ছে 24টা, 14-15টা ক্লাস দিয়ে শেষ করবে। কেমিস্ট্রিতে অধ্যায় হচ্ছে 10টা, 7 থেকে 8টা ক্লাস। ফিজিক্সে অধ্যায় হচ্ছে 21টা, 7 থেকে 8টা ক্লাস। কিচ্ছু করার নাই, তাদের আসলে একটা প্রত্যেকটা অফলাইন ক্লাসে কিছু বাধ্যবাধকতা থাকে, সীমাবদ্ধতা থাকে, তাদের ওর মধ্যেই চালা যেতে হয়। সো অফলাইন ক্লাস করে তুমি কোনো কিছুই করতে পারবে না, এটা আগে মানসিকভাবে মানে নাও। 3 নাম্বার, পরিবেশ ও নিজের এক্সপেকটেশন। মনে রাখতে হবে অ্যাডমিশন টাইমে তুমি কোন পরিবেশে থাকতেছো সেটা খুবই ডিপেন্ড করবে। নিজের আলাদা একটা পরিবেশ তৈরি করতে হবে, এবং যে কোনো তোমার আশেপাশে যা কিছুই হোক না কেন সেটা যেন পড়ালেখা হ্যাম্পার না করে, এই মেন্টালিটিটা আগে রাখতে হবে। এই জন্যই আমি আমার বাসায় বসে থাকতাম, মানে আমি ওই অ্যাডমিশন টাইমে আমার রুমের বাইরে যাইতাম না, আমার রুমের ভেতরেও আমি কাউকে ঢুকতে দিতাম না, কারণ আমার আলাদা একটা জগৎ তৈরি হয়ে গেছিল। 3 নম্বর কথা, নিজের এক্সপেকটেশন।
নিজের এক্সপেকটেশন বাড়ানো ভালো, কিন্তু বাড়ানোর মতো কাজও তোমাকে করতে হবে, এটা মাথায় রাখো, ঠিক আছে? হুদায় একটা বড় এক্সপেকটেশন নিয়ে তুমি মেডিকেলে গেলা, তারপরে তুমি কোথাও চান্স পেলে না, এরকমই বলা ম্যাক্সিমাম হয়। তো তোমার জিপিএ দেখা গেছে কারো আসছে 4.7, ও তো মেডিকেল অ্যাডমিশন টেস্ট মানে এলিজিবল হবে, কিন্তু ওর আসলে দেওয়া উচিত না, কারণ ওর চান্স হবে না। এই কথাটা মনে রাখতে হবে, নিজের এক্সপেকটেশনটাকে কমাইতে হবে। এখন আসো আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে ভাইয়া তাহলে আপনি আসলে কি করতেন। এক নাম্বার সেটা হচ্ছে অনলাইনে আমি ক্লাস করতাম, আমার মেইন ফোকাসটা থাকতো হচ্ছে অনলাইনে, যে কোনো একটা ভালো কোচিং ভালো প্ল্যাটফর্মে অনলাইনে আমরা ভর্তি হইতাম, আর অফলাইনে আমি হচ্ছে এক্সাম দিতাম, এটা আমার প্ল্যান ছিল। আর তোমাদের এইচএসসি 26-এর ভিডিও যারা দেখতেছো স্টিল নাও, তোমাদের জন্য আমাদের ফুল ফ্রি প্রিমিয়াম এইচএসসি শেষ পর্যন্ত এটা ফ্রি থাকবে, প্রি মেডিকেল ব্যাচ প্রি ফাইট। এইখানে আমি তোমাকে সব কিছু পড়াই দিব না ভাই, এইখানে তোমার মেইন জিনিসটাই থাকবে হইতেছে কোশ্চেন অ্যানালাইসিস। আমি বারবার বলতেছি তোমার এইচএসসি তে জাস্ট এইটুক জানতে হবে, ওই আগামী 3 মাস অ্যাডমিশনের 3 মাস তুমি কি পড়বা, কিভাবে পড়বা, মেডিকেলটাকে কিভাবে তুমি গুছাই নিবা, এইটা আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাকে বুঝাই দিব। 2 নাম্বার বিষয় হচ্ছে জিকে ইংলিশ, তোমার এখন থেকে যতটুক পড়া দরকার ততটুকু আমরা পড়াই দিব। 3 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা পার্ট, সেটা হচ্ছে আমাদের যেই দাগানো বই দাগানো প্লাস প্লাস আমরা অ্যাডমিশন টাইমে কিভাবে পড়া উচিত, কিভাবে নিজেই তুমি পড়তে পারবা অ্যাডমিশন টাইমে, সেইটা তোমাকে অল্প কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়ের লাইভ কম্প্যাক্ট ক্লাস অ্যারাউন্ড ডিউরেশন 1 ঘন্টার মাধ্যমে আমরা তোমাকে সেটা দেখাই দিব। ফলে তুমি মানে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি মেডিকেল অ্যাডমিশনে বর্তমান এই সিচুয়েশনে থাকো, প্রি ফাইটের পরে তুমি এই সিচুয়েশনে থাকবা, ঠিক আছে? নেক্সট উইকে আমাদের হচ্ছে রুটিনটা দেওয়া হবে। বেস্ট অফ লাক, টাটা।